নমস্কার বন্ধুরা, গল্পকুটিরে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা শুনব আশাপূর্ণা দেবী রচিত একটি ছোট গল্প। গল্পের নাম বিবি বেগমের শিবতলা। শুনতে থাকুন আমাদের আজকের গল্পটি। লালবাগের মাসিমা এক গাল হেসে বললেন, দেখে এলি আমার শ্বশুরবাড়ির ভিটের দ্রষ্টব্য স্থানগুলো? মাসিমাকে বলি, দেখে তো এলাম, তবে তোমাদের ভাষাতেই বলি, সে রামও আর নেই আর অযোধ্যাও নেই। মাসিমা একটু মুখটা দুঃখ দুঃখ করে বললেন, তা যা বলেছিস, গঙ্গা যে গঙ্গা, তারও অবস্থা দেখলি তো, যেন কঙ্কালসার বুড়ি। নইলে মুর্শিদাবাদের গঙ্গার কি রূপই না ছিল। তোরা তো ইতিহাস পড়া ছেলে, সবই তো জানিস। নবাবী আমলের এই মুর্শিদাবাদের গঙ্গার কি বলবো লাও, তখনকার যা কিছু রাজকার্য সবই তো শুনি হতো জলপথে। তা আমিও কিছু কিছু দেখেছি। আমারও তো আর কম দিন বিয়ে থা হয়নি। 12 বছরের মেয়ে এসেছিলাম, আজ 72 হয়ে গেল। আমি অবাক হয়ে জানতে চাইলাম, সে কি মাসিমা, তোমার 72 হলো? মাসিমা বললেন, হলো বই কি, তা বলে 72 ধরেছে ভাবিস না বাচ্চা। গঙ্গার ধারে ভিটে করে রেখে গেছেন দাদা শ্বশুর। আজীবন গঙ্গার হাওয়া লেগে মাথাটা ভালো আছে এখনো। হ্যাঁ, যেন কি বলছিলাম, মা গঙ্গার রূপের কথা। আমিও যখন দেখেছি তখন মায়ের যেন ভরা যৌবন। ওই আমার শ্বশুর পাথরের ঘাট বাঁধিয়ে রেখে গেছেন, দেখলি তো। এখন সেই ঘাট থেকে কতখানি বালিচড়া ভেঙে তবে নাইতে যেতে হয়। অবশ্যই ঘাটও গেছে। খুব যেবার বর্ষা হয় গঙ্গার ঢল নামে। মাসিমার কথা শুরু করলে আর থামতে চায় না। আমি বাধা দিয়ে বলি, আচ্ছা মাসিমা, এখানে সব মন্দির টন্দিরের কাহিনী তুমি তো জানো। আহা, বুঝছো না, সব কিছুরই তো একটা ইতিহাস থাকে, তাই না? সব জিনিসেরই পেছনে থাকে কোনো একটা গল্প। মাসিমা বললেন, ও সে কথা বলছিস, তা যদি বললি। মুর্শিদাবাদের পথে ঘাটে খোয়ার মাটিতে প্রত্যেকটি ধুলোগুঁড়োতেও তো গল্প ইতিহাস ছড়ানো রে বিনু। এই মুর্শিদাবাদের মাটিতেই তো এত বড় একটা রাজ্যের উত্থান পতন, তার কত হাজার হাজার গল্প। নবাবদের কবরখানা দেখতে গিয়েছিলি? পাঁচিলের ধারে পড়ে থাকা এতটুকু একটু কবরের টিপিরও হয়তো কত বড় গল্প আছে। ওই যে হাজারদুয়ারি অট্টালিকা, আজ যার হাল দেখলে কান্না পায়। আমি তাড়াতাড়ি বলি, দোহাই মাসিমা, কান্না টান্না রাখো, বরং তোমার শ্বশুরবাড়ির দেশের একটা গল্প বলো। মাসিমা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, আমার শ্বশুরবাড়ির দেশের? বললাম তো, ওই হাজারদুয়ারির বাড়ির মতো হাজার গল্প ছড়ানো আছে। কোনটা রেখে কোনটা বলি বল? আমি কি আর কম দেখলাম? শ্বশুরের মক্কেল শশী বাগলকে দেখেছি, 103 বছর বয়স হয়েছিল তার। এদানি পাগল হয়ে গিয়েছিল, হাত কাঁপতো, আর সেই কাঁপা কাঁপা হাতে হাত নেড়ে ভাঙা গলায় আমার শ্বশুরকে বলতো, এদেশে কিচ্ছু থাকবে না, বুঝলি উকিল, একখানি ইটও না। এই মুর্শিদাবাদের মাটিতেই যে স্বয়ং কলি তার পাপের ভরা নামিয়েছিল। তোমরা দেখনি, আমি দেখেছি। মাঝরাতে ঘুম ভেঙে উঠে কোনোদিন গঙ্গার চড়ায় গিয়ে বসে থেকো, দেখো জল থেকে কারা যেন উঠে আসে। মাথাটা পুরোপুরি তার খারাপ হয়েই গিয়েছিল। মরল সেই গঙ্গায়। কেউ বলল নাইতে গিয়ে ডুবে গেছে, কেউ বলল ডুবে মরেছে। তার বড় নাতির মুখে ভাতে কি ঘটাই না করেছিল। টাকার কুমির ছিল সে। লালবাগ শুদ্ধ সবাইকে নেমন্তন্ন করেছিল, আর সে কি আয়োজন! অমন খাজা আর জীবনে দেখলাম না। বড় কাঞ্চননগরের থালার মাপে এক একখানা গজা খাজা, আর ছানা বড়া। শুনলে হাসবি, এক একটা যেন তোদের খেলার ফুটবল। নবাবী দেশ, যজ্ঞিতে ছোট জিনিসে বড্ড নিন্দে ছিল এদেশে। লুচি করবে একখানা ডালার মতো, সবাই তাই করত। তবে শশী বাগলের বাড়ির মতো। আমি মনে মনে প্রমোদ গুনলাম,
লালবাগের মাসিমা যদি একবার সেকালের খাবার দাবারের আলোচনা শুরু করেন, তাহলে দিন কাবার হয়ে যাওয়া বিচিত্র নয়। আগে আলোচনা, তারপর একালের সঙ্গে তুলনামূলক সমালোচনা, অতঃপর আক্ষেপ পর্ব। অথচ আমি এইমাত্র যে জিনিসটা দেখে এলাম, তার নামের ইতিহাসটা জানতে ইচ্ছে করছে। নামটা বেশ রহস্যজনক। আমি মাসিমাকে থামিয়ে বললাম, এই এত ঘুরে এসে পেটের মধ্যে খান্ডব দহন শুরু হয়েছে। এখন তোমার ওই ডালার মতো লুচি, থালার মতো খাজা আর ফুটবলের মতন ছানা বড়ার গল্প শুনতে গেলে হার্ট ফেল করে বসতে পারি। তার চাইতে তুমি বরং বলো দেখি, তোমাদের ওদিকে যে শিব মন্দির আছে, তার নামটা অমন কেন? মাসিমা অবাক চোখে প্রশ্ন করলেন, শিব মন্দির? জোড়া শিব মন্দিরের কথা বলছিস নাকি? আমি বললাম মাসিমাকে, না গো, ওই যে কি নাম যেন, বিবি বেগমের শিবতলা নাকি? ওর নামের আসল গল্পটা কি জানো? মাসিমা কপাল থেকে চোখ নামিয়ে বললেন, ও বিবি বেগমের শিবতলা, ও গল্প আর এখানে কে না জানে। তা ওদিকে কি করতে গিয়েছিলি? ওখানে তো 7 জন্মেও পুজো হয় না। পুজো হয় না তা তো দেখলামই, ভেঙে চুরে বট অসত্যের শেকড় গজিয়ে তা হয়ে আছে। বেড়াতে বেড়াতে গিয়ে পড়েছিলাম, কাছাকাছি 2-1 জন নামটা বলল। নামের মানে জানতে চাইলে কিন্তু হেসে কুটোকুটি। মাসিমা আমাকে বলেছিলেন, তা হাসতে পারে, তোদের কাছে যে আশ্চর্য, ওদের কাছে সেসব নেহাত জানা গল্প। ও শিব মন্দির হলো এক নবাবের হিন্দু বেগমের প্রতিষ্ঠিত মন্দির। আমিও সেটারই আন্দাজ করেছিলাম, কিন্তু ভাবছিলাম সেকালে কোন উদার ব্রাহ্মণের কাছে এ পারমিশন পেয়েছিলেন ভদ্রমহিলা? বিধর্মীর টাকায় শিব মন্দির প্রতিষ্ঠা করতে রাজি হয়েছিল সেকালের কোন বামুন? মাসিমা বলেছিলেন, হয়নি। সেই তো কথা, এখানের কেউ রাজি হয়নি। তবে টাকা হলো জগতের সকল দরজার চাবিকাঠি। অনেক টাকার লোভ দেখিয়ে শান্তিপুর থেকে নাকি এক বামন আনিয়েছিল ঠাকুর প্রতিষ্ঠা করতে। তা সে বিবিরও তেমন কপাল। বামুন নাকি মন্দির প্রতিষ্ঠা করে পড়ন্ত বেলায় যেই মাত্তর জল খেতে বসেছে, সেই মাত্তর মাথা ঘুরে পড়ে গিয়ে সাথে সাথেই মারা গেল। আমি মাসিমাকে বললাম, ঘটনাটা তো খুবই স্বাভাবিক। যতই অর্থলোভী হোক, তবু সেকালের ব্রাহ্মণ এই কাজ করতে গিয়ে মনের ওপর দিয়ে তো কম ঝড় বয়ে যায়নি বেচারার। ব্লাড প্রেশার উঠতেই পারে। যাক, তবে বেচারি বিবির মন্দিরে আর পুজো হলো না। মাসিমা বলেছিলেন, কই আর হলো, আর হবেই বা কেন? তুই ছুরি বামুনের ঘরের বিধবা হয়ে নবাবের বেগম হয়ে বসে থাকলি, আবার শখ করে গেলি কিনা শিব মন্দির করতে। হিন্দুদের দেবদেবী কি ছেলে খেলার জিনিস? আমি মাসিমাকে বলেছিলাম, মাসিমা, সে হয়তো মনে প্রাণে হিন্দুই ছিল, ইতিহাসে তো এমন আকচার দেখা গেছে। মাসিমা চোখ কপালে তুলে বললেন, যায় জানি, নইলে। পেটের মধ্যে আমার ছুঁচোগুলো দৌড়াচ্ছিল। আমি মাসিমাকে বললাম, ভীষণ খিদে পেয়েছে মাসিমা, খেতে দাও, খেতে খেতে শুনবো তোমার গল্প। অতঃপর মাসিমার কাছ থেকে শোনা গল্প দিয়েই আমি লিখতে বসেছিলাম সেই বিবির গল্প আর শিব মন্দিরের গল্প। বিবি বেগমের শিবতলা। মুর্শিদাবাদের গঙ্গা রূপসী, রাজতরঙ্গের তরঙ্গিনী। হালি শহরের গঙ্গাও কম নয়, সাধক পণ্ডিতদের দেশ। তখনও রামপ্রসাদের সুরের ধ্বনি। হালি শহরের সুরধুনির তীরে তরঙ্গে কাঁপছে। সেখানে যত পণ্ডিত আর বিধানদাতার বাস। বাংলাদেশের বিধানে নবদ্বীপের পরেই হলো হালি শহর। তাই কুলে কুলে ভরা গঙ্গার দিকে নিষ্পলক নয়নে তাকিয়ে বসে ভিজে গামছা চোখে মুখে ঘষে গলার তেষ্টা মেটায় গিরিবালা। তার কপালে এই বিধান। 15 বছরের স্বাস্থ্যবতী মেয়ে, দেহে যেন আসন্ন জোয়ারের কাঁপন, কিন্তু একদিনের নির্জলা উপসেই একেবারে কাঠ হয়ে যায় মেয়েটা। আশ্চর্য! ওর পিসি রামমণি আর ছোট খুড়ি মঙ্গলা, তারাও তো 10 বছর বয়স থেকে এই নির্জলা উপোস করছে। কই, গিরির মতো এমন ডানাচোষা হয়ে যায় না তো তারা। বরং তারা সংসারে যত বাড়তি কাজ বেছে বেছে একাদশী দিনের জন্যই রাখে। সেদিন সময় থাকে অগাধ। খাওয়াই তো বড় কাজ।
খাওয়া না থাকলে কাজও থাকে না। নিরামিষ ঘরে তো সেদিন শেকল তোলা থাকে, তাতে সময় তো কম বাঁচে না। গিরিবালা ওসব পারে না। গিরিবালা ঘরের জানালা দিয়ে নিষ্পলক নয়নে মা গঙ্গার ওই অথই জলের দিকে তাকিয়ে থাকে, আর গামছা ভিজিয়ে হাতে পায়ে চাপে চোখে মুখে ঘষে। কে জানে তাতে ওর কাঠগলা একটু সরস হয় কিনা। মঙ্গলা রামমণি নিত্য গঙ্গা স্নানে যায়। অবশ্যই সকলেই যায় এই অঞ্চলে, গঙ্গাই তো এখানকার সব। গিরিবালাও আজন্ম গিয়েছে, নিয়ে এসেছে পিসির কোলে চড়ে এতটুকু বেলা থেকে, এখনও যায়, শুধু একাদশীর দিন বাদে। একাদশীর দিন গিরিবালা গঙ্গাও নাইতে পায় না। ওর বিধানদাতা জ্যাঠামশাইয়ের বিধান। তিনি নাকি দেখেছেন গিরিবালার চিত্ত এখনও রীতিমতো চঞ্চল। এমনও হতে পারে যে গিরি স্নান করতে ডুবে আকণ্ঠ জলপান করে নিল। এত বড় মারাত্মক ব্যাপার ঘটে গেলে আর রইল বাকি কি? তার চাইতে বাড়িতে তোলা জলই ভালো। সেটা মা, জেঠি, খুঁড়ি, পিসির চোখের ওপর তবু। পাতকুয়ো থেকে জল তুলে নিয়ে চান চলবে, লুকিয়ে আকণ্ঠ জলপান করে নেওয়া তো চলবে না। কিন্তু এবারে একাদশী নিয়ে হলো এক গণ্ডগোল। একাদশীর দিন পাড়ায় ঘুরে 7 ঠাকুরের দোরে জল দিয়ে তবে বাড়ি ফেরা রামমণির অভ্যাস। তিনি নাকি আজ কোথাও থেকে শুনে এসেছেন 2 দিন 2 রাত উপবাস এবারে। এমন তো হয় না, কিন্তু হয়েছে। আর কানে যখন একবার উঠেছে, উপোস তো ভেঙে পতিত হতে পারেন না রামমণি। চৈত্রের বেলা, 1 প্রহর বেলাতেই সূর্য ঠাকুর রাক্ষসের মতন জ্বলতে শুরু করেছে। গিরিবালার খুঁড়ি মঙ্গলার ঘাড়ে আঁশকরের হেসেলের ভার সব চুকলে আর একবার চান করে তবে রামমণির কাছে খেতে বসে মঙ্গলা। সম্প্রতি তো আবার গিরিবালা ভর্তি হয়েছে এই ঘরে, 3 জনেই একসাথে বসে। আজ অবশ্যই সে পাটও বন্ধ। মঙ্গলা রান্নাঘর থেকে জ্বলন্ত কড়ায় লাফানো কটা কই মাছকে খুন্তি দিয়ে পিটিয়ে পিটিয়ে সোজা করতে করতে কালি হয়ে যাওয়া মুখ বাড়িয়ে বলে, কোথা থেকে শুনে এলে ঠাকুরজি? রামমণি বলেছিল, ওগো যেমন তেমন জায়গা নয়, আমার সই কদম ফুলের গুরু এসেছেন কাটোয়া থেকে, তিনিই বিধান দিয়েছেন। আজ তো শাক্তর, কাল বৈষ্ণবের, এসব হচ্ছে নতুন বিধান। মঙ্গলা কিছুটা আশান্বিত মুখে বলে, তবে আমাদের আর 2 দিন কেন ঠাকুরজি? শুনেছি আমাদের শ্বশুর বংশ যে মস্ত শাক্ত বংশ। রামমণি ভুরু কুঁচকে বললেন, তবে সেই আনন্দেই কাল সকালে ঘুম থেকে উঠে 2 ঘটি জল গলায় ঢেলো ছোট বউ। তবে আমি যখন একবার কানে শুনেছি আমার ওই 2 দিনই। একাদশী তো একাদশী, তা কি বৈষ্ণবের আর কি শাক্তর। মাছগুলির লাফানি বন্ধ হয়ে গেছে, তবু মঙ্গলা মাছগুলোকে পিটোতেই থাকে। ননদের কথা আর উত্তর দেয় না, জানে তো রামমণির যা ব্যবস্থা হবে তাদেরও তাই ব্যবস্থা। গিরিবেলা কাছেই বসে শাক বাজছিল, হঠাৎ করে হি হি করে হাসতে হাসতে বলে, কি মজা ছোট খুড়ি, কি মজা, বেশ 2 দিন বলো। গেরস্তের চাল বাজল। মঙ্গলা একবারও ছোট হয়ে যাওয়া মুখটার দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়ে ধরা গলায় বলে, বাঁচলে তোর বাপ জ্যাঠার বাঁচল, আমার আর কি। গিরিবালা বলে তাকে, আহা সে কি গো, তোমার হলো কি শ্বশুরের বংশ। দূর বাবা, এই শাকের বোঝা যে আর ফুরোচ্ছে না। রাবণের গোষ্ঠীর কি কিছুতেই কুলোয় না গো। কাল থেকে গোয়ালের বিচুলির আটি এনে কুচিয়ে দেব। ছোট খুড়ি রইল তোমার শাক, আর বাঁচতে হবে না। মঙ্গলা গিরিবালাকে বলে, থাক মা থাক, তুই যা একটু হাওয়ায় বসকে যা, যতই হোক তোর তো এখনো এত ছোট বয়স। গিরিবালা রান্নাঘর ছেড়ে পালায়। একখানা গামছা সপসপে করে বিছিয়ে এদিকে দালান কোটায় এসে বসে, যেখানের জানালা খুলে গঙ্গা দেখা যায়। গঙ্গার দৃশ্য দেখে চোখ জুড়োয়, গঙ্গার হাওয়ায় গা জুড়োয়। উপসীর গা পিত্তির জ্বালায় ছটফটে গা। কুলে কুলে ভরা গঙ্গা। নৌকা আছে ছোট বড় মাঝারি, ধারে ধারে মাঝ গঙ্গায়। মালের নৌকো, যাত্রীর নৌকো। ওই দূরে যে বড় নৌকাখানা চলছে হেলে দুলে, অথচ এমনিতেই মনে হচ্ছে বুঝি স্থির হয়ে দাঁড়িয়ে আছে। ওই রকম একখানা নৌকা বোঝাই হয়ে সেবার কাশি গিয়েছিল হালি শহরে যত বুড়ি।
কাশির এক পাণ্ডা এসে নিয়ে গিয়েছিল। তার পিসি রামমণিও গিয়েছিল। মঙ্গলা কেঁদেছিল যেতে পেল না বলে। গিরিবালা মনে মনে ভাবে সে কবে তার পিসির মতো হবে, কবে খুব সহজে দুটো দিন নির্জলা উপবাস করে পাড়া বেরিয়ে বেড়াতে পারবে, কবে এক নৌকা বুড়ির সঙ্গে এক ঘটি জল আর দুখানা আতময়লা থান হাতে করে ভেসে যেতে পারবে অদেখা অজানা বিশ্বনাথের উদ্দেশ্যে। না, গিরিবালা আর জীবনে কখনো ওই ভরা গঙ্গায় ভাসতে পারে না। শুধু ওই কুল প্লাবনের দিকে অকুল নয়নে চেয়ে চেয়েই তার দিন কাটে। ভিজে গামছাখানা আর একবার মাথায় ও মুখে বুলিয়ে নিল গিরিবালা। গঙ্গা নৌকা দেখলে গিরিবালার প্রাণ এমন হু হু করে কেন? জীবনে একবারও নৌকায় চড়া হয়নি গিরিবালার। নৌকা চড়েনি তো গিরিবালা জন্মেও না। হালি শহরের কত মেয়ে বিয়ে হয়ে যায় নৌকা চড়ে শ্বশুরবাড়ি। ঘাটের ধারে গাঁয়ের বউ ঝি গিন্নিবানি সবাই কান্নায় ভেঙে পড়ে। কান্নার রোল ওঠে ঘাট জুড়ে। বরকনে বিদায় দিতে এসে না কেঁদে বাড়ি ফিরবে এমন নির্মম মেয়ে মানুষ কি জগতে আছে নাকি? গিরিবালার শ্বশুরবাড়ি এ পাড়া থেকে ও পাড়া। গিয়েছিল সে পালকি চড়ে। সেই যাওয়া আসায় না ছিল প্রাণ হু হু করা দুঃখ, না ছিল থই থই খুশি। আচ্ছা, গিরিবালা যদি বলা নেই কওয়া নেই হঠাৎ একদিন গঙ্গায় ঝাঁপ দিয়ে অমনি একখানা নৌকার কানার ধরে তার উপর উঠে বসে। দূর থেকে দেখে দেখে সেই উঠে পড়াটা খুব সোজা মনে হয় গিরিবালার। মনে হয় নৌকার কানাটা বুঝি জলের ওপরেই ভাসছে। গামছাখানায় জল শুকিয়ে এলো। চৈত্রের টানা হাওয়ায় না গিরিবালার পিত্তি জ্বর জ্বর হাত পায়ের উত্তাপে উঠে গিয়ে আবার ভিজিয়ে আনবে এই ইচ্ছে আর হয় না। শুধু শরীরের সমস্ত জোরটা দিয়ে গামছাখানাকে পাকিয়ে পাকিয়ে নিগ্রোবার চেষ্টা করে। গিরিবালার মা তার স্বামীর কাছে গিয়ে আছড়ে পড়ে। তিনি বলেন, তোমার বিধানদাতা বোনের বিধান তো শুনেছ, 2 দিন উপোস। ছোট মুখ খুঁজছে, মানে গিরিবালার বাবা চিন্তান্বিত স্বরে বলে, হ্যাঁ ওইরূপ একটা আন্দোলন তো উঠেছে। এই শাক্তভূমি হালি শহরে গোস্বামী মতের কোনো প্রতিষ্ঠা ছিল না, কিন্তু সম্প্রতি নাকি এক গোস্বামী এসে এই বিধান দিচ্ছেন। গিরির মা আগুন হয়ে বলে, দিচ্ছেন বলেই মানবে তোমরা? নিজেদের শাস্ত্রর বিধি নেই তোমাদের? ছোট মুখুজ্জে খুব আস্তে আস্তে বলেন, তবে কি জানো, একাদশী বলে তো কথা, অবশ্য বিধবার একাদশী নিষ্ফলা ব্রত মাত্র, কিন্তু না করলে অনন্ত নরক। গিরিবালার মা অস্থিরভাবে বলে ওঠেন, আর ওই কচি মেয়েটাকে চোখের সামনে মরতে দেখলে তোমাদের অনন্ত নরক নেই, তাই না? ছোট মুখুজ্জে হাসলেন। তিনি বললেন, একাদশী করে কাউকে কখনো মরতে দেখেছ? হালি শহরে কি আর বিধবা নেই? বাল বিধবা নেই? বাল বিধবা, শিশু বিধবা সব রকমই তো আছে। আজ পর্যন্ত উপবাসে মৃত্যু ঘটেনি কারো। দিদি মরেননি, ছোট বৌমা মরেনি, গিরিও মরবে না। গিরিবালার মা ক্রুদ্ধ রুদ্ধ কণ্ঠে বলে ওঠেন, সবাই যদি সমান সহ্যশীল না হতে পারে, আমি হারুর মাকে নিয়ে শুধিয়ে ভাসু ঠাকুরের কাছে বিধেন নেব। ছোট মুখুজ্জে তীব্র স্বরে বলে ওঠেন, খবরদার গিরির মা, অজগরের গায়ে হাত দিতে চেও না। এ বিধেন চেয়ে পাঠালে দাদা গিরির সঙ্গে তোমাকে হালি শহর থেকে বিদায় করে দেবে। গিরির মা হঠাৎ মুখে কাপড় গুঁজে কেঁদে ওঠেন, হে ভগবান, কি কষায়ের ঘরে পড়েছিলাম গো! এর চেয়ে হাড়ি বাগদির ঘরে জন্মালেও যে আমার অনেক ভালো হতো। ছোট মুখুজ্জে জ্বলন্ত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে গম্ভীর স্বরে বলেন, গিরির মা, আজ তোমারও উপবাস। তুমি আমার সামনে যে কথা উচ্চারণ করেছ তার জন্য শুদ্ধির প্রয়োজন। তোমাকে উপবাস করে প্রায়শ্চিত্ত করতে হবে। কান্না থামিয়ে গিরির মা অগ্নিমুখী হয়ে বলেন, বটে, প্রায়শ্চিত্ত করতে হবে? আর তুমি পণ্ডিত, ঘরে বিধবা মেয়ে থাকতে থাক, আর বলবো না, কিন্তু মনকে জিজ্ঞাসা করো, তখন প্রায়শ্চিত্তের বিধান মনে আসে না? বেশ করেছি বলেছি, আবারও বলবো, বামুন হওয়ার চেয়ে বাগদি হওয়া ঢের ভালো। রেগে গনগন করে বেরিয়ে যান গিরিবালার মা।
ঘরে ঢুকতেই গিরি মায়ের মুখের দিকে না তাকিয়ে শুকনো গামছাখানা বাড়িয়ে ধরে বলে, একটু ভিজিয়ে দাও না গো মা। গিরির মা তপ্ত গলায় বলে, গামছা ভিজিয়ে আর কি হবে, ওখানা গলায় পাকিয়ে এখনো মরতে পারছিস না? গিরিবালা প্রথমটায় চমকে ওঠে, তারপর মার মুখের দিকে তাকিয়ে হেসে ওঠে। বলে সে, কই আর পারছি, বরং গঙ্গা পানে চেয়ে চেয়ে বসে ভাবছি কবে পরশু আসবে, কখন গন্ধরাজ লেবুর রস দিয়ে ঢকঢক করে এক ঘটি মিষ্টির জল গিলব, কখন ঝাল ঝাল পোস্ত তরকারি দিয়ে মুঠো মুঠো ভাত খাবো। গিরির মা কান্না জড়ানো গলায় বলেন, চুপ কর লক্ষ্মী ছাড়ি, আমার কেন খাস না তুই, তাহলে যে আমি বাঁচি। কেঁদে ফেলেন গিরির মা। গিরির দিকে তাকালেই তার কান্না পায়। গিরির বাপ আনুয়াসে সকলের সঙ্গে গিরির তুলনা করে বলল, গিরির সমান মেয়ে হালিশহর শহরে আছে? এই তার কাঁচা সোনার পুতুলের মতন মেয়ে, যার চাপার পাপড়ির মতন হাত পা, মেঘের মতো এক ঢাল চুল, পটে আঁকা ছবির মতো মুখ, গায়ে হাত দিলে মনে হয় মল্লিকা ফুলের খোপায় হাত দিচ্ছি। এর সঙ্গে কি মঙ্গলা রামমণির তুলনা? চুলগুলো কেটে ফেলবার জন্য আদেশ দিয়েছিলেন গিরির জ্যাঠামশাই। গিরির মা কেঁদে কেটে রসাতল করে সে আদেশ নাকচ করে দিয়েছিল। যাক, মনের কথা শোনা যায় না তাই রক্ষা, আর মাতৃস্নেহে অপরাধ নেই তাই ভালো। মা যশোদাও যে সকল বালকের মধ্যে থেকে গোপালকেই পৃথক করে দেখতেন। গিরির মা যদি ভেবে থাকে তার মেয়ের যেমন কষ্ট এমন কষ্ট আর কেউ কখনো পায়নি, তাহলে কি অন্যায়? গিরি তার মাকে বলে, মা কেঁদে মরছো কেন? পিসি এক্ষুনি দেখতে পেলে তোমারও খোয়ার আর আমারও খোয়ার। পিসির নামে জ্বলে পুড়ে ওঠে গিরির মা। কান্না থামিয়ে সহসা দাঁতে দাঁত চেপে বলে ওঠে, না, আর কেঁদে মরব না। তুই মরতে পারবি গিরি? সত্যি করে মরতে পারবি? গিরিবালা মিথ্যে ভয়ের ভান করে বলে, না গো মা, মরতে টরতে পারবো না। গিরির মা মরিয়া হয়ে বলেন, মরতেই হবে, আমি তোকে মারব। এমন করে আমার চোখের সামনে তিল তিল করে হতে দেব না এই পাপ। পাপ লাগে তো আমার লাগুক, কিসে পাপ কিসে পুণ্যে। নারায়ণ জানবেন, মা কালী জানবেন, আর জানবেন মা গঙ্গা। হ্যাঁ, তা শুধু মা গঙ্গাই জেনেছিলেন। ভর দুপুরে শুধু শুধু ফের গঙ্গায় ডুব দিতে গেল গিরিবালার মা। হারুর মাকে বলেছিল, গোলা হাঁড়ি ছুঁয়ে ফেলেছি। তখন ঝাঁ ঝাঁ দুপুর। হালিশহরের ঘাটে জিরেন যাচ্ছিল মুর্শিদাবাদের বজরা। না, সৈন্য সমস্ত যুদ্ধরসদের বজরা না, সেসব তো চুকে গেছে অনেক দিন। থেমে গেছে পুজোর বাজনা। তবু নবাব বংশের নবাবী কিছু কিছু লোক আছে বই কি। আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধীনস্থ কিছু নবাবের বংশ। ঠাকুরদার চাইতে এরা বরং অনেক ভালো আছে। বার্ষিক ভাতাটি এসে যায় নিয়ম মতো। কাজের মধ্যে খাওয়া, ঘুম আর ফুর্তি। সেই ফুর্তির খেয়ালেই কোনো এক রাজ্যের নবাবের বংশের এক নাতি চলেছে কলকাতা শহর দেখতে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলকাতা, সে নাকি এক আজব দেশ। গিরিবালার মা সকালবেলা ঘাটে এসে এই বাঁধা বজরাটি দেখেছিল, আরও অনেকেই দেখেছিল। এখন আর কেউ নবাবী নৌকা দেখলে ভূত দেখার মতন ছুটে পালায় না। কোম্পানির রাজ্য হয়ে বেঁচে গেছে গৃহস্থ ঘরের মেয়েরা। লোকেরা বউ মেয়ে নিয়ে নিশ্চিন্ত হয়ে সংসার করছে। জানে কোম্পানির রাজ্যে আইন আছে, জোর যার সব তার নয় এখন আর। অনেকের মতো গিরিবালার মাও সকালবেলা দাঁড়িয়ে দেখেছিল সকালের আলোয় বজরার ছাদে দাঁড়িয়ে রয়েছে একটা জ্বলন্ত আগুনের শিখা। কাঁচা সোনার রঙও এর কাছে লাগে না। ঘাটের আর 5টা মেয়ে চুপি চুপি বলল, নবাবের নাতি নামাজ পড়ছে, রূপ দেখো যেন জ্বলছে। সত্যিই তার রূপ জ্বলেছিল, আর সেই রূপে ঝলসে গিয়েছিল গিরিবালার মা। সেই দিনই দুপুরবেলা ঝাঁ ঝাঁ দুপুরে আবার ঘাটে এলো সে, ছুতো করে অবেলায় নাইতে। দেখল চরে নেমেছে বজরার একটা দাসী। হাতছানি দিয়ে ডাকলো তাকে। দাসীকে গিরিবালার মা জিজ্ঞাসা করল, এই নৌকো কলকাতা যাচ্ছে?
হিন্দু ব্রাহ্মণের ঘরের মেয়েরা কেউ কখনো এদের সঙ্গে ডেকে কথা কয় না। দাসীটি কৃতজ্ঞ হয়ে নম্রভাবে বলল, হ্যাঁ মা ঠাকুরুন। গিরিপালার মা অস্থির হয়ে জিজ্ঞাসা করল, কখন ছাড়বে? দাসী উত্তর করেছিল, রাতে ছাড়বে। সাক্ষী রইলেন মা গঙ্গা, সাক্ষী রইলেন নারায়ণ, আর সাক্ষী আকাশের সূর্যি। তারপরের ঘটনা সংক্ষিপ্ত। গিরিকে গিরির মা বলেছিল, কলকাতা দেখবি গিরি? গিরি অবাক হয়ে প্রশ্ন করেছিল, কলকাতা? এত ভাগ্যে গিরিবালার কি হবে? হবে হবে, গিরির মার বাপের বাড়ির দেশের একজন মেয়ে ছেলে যাচ্ছে ওই বজরায়। গিরিবালা জিজ্ঞাসা করেছিল, কিন্তু একা যাব? গিরিবালার মা বলেছিল, তাতে কি, এছাড়া কবে আর সুযোগ আসবে কে জানে, হয়তো আর কখনোই আসবে না। তবে চুপি চুপির দরকার, রামমণি টের পেলে আর যেতে দেবে না। শুধু একখানা থান কাপড় হাতে নিয়ে বেরিয়ে পড়া, বিধবার ওর বেশি দরকারি বাকি। তারপরের ঘটনা, সে ঘটনা আরও সংক্ষিপ্ত। রামমণির চিৎকারে পাড়া শুদ্ধ লোক জড়ো হলো ঘাটে। ভোরবেলায় বুঝি গিরি আর গিরির মা নাইতে এসেছিল, দুটোতেই ডুবে মরেছে। গিরির মার লাশটা পাওয়া গেছে ঘাটের ধারের ঘাড় গুজে কেমন একটা হুমড়ি খেয়ে পড়েছিল। গিরিবালার দেহ আর কখনোই পাওয়া গেল না। খোঁজা হয়েছিল, কিন্তু সে তো মনকে চোখ টেরা। কে না জানে, মা গঙ্গা যাকে নেয় তাকে জন্মের মতনই নেয়। গিরির চিহ্ন, গিরির থানখানা শুধু আঁকড়ে ধরা ছিল গিরির মার হাতের মুঠোর মধ্যে। শেষ চেষ্টা করেছিল বৈকি গিরিবালার মা, প্রাণে চেষ্টা করেছিল নিশ্চয়। শুধু থানখানাই হাতে ধরে রাখতে পেরেছে, পারেনি নিজের প্রাণটাকে ধরে রাখতে। কে জানে কত ঢেউ খেয়েছিল, নইলে ভোরের থেকে এই এতটুকু সময়ের মধ্যে অমন করে ফুলে ওঠে। এতটুকু লিখে কলম নামিয়ে রেখেছিলাম। লালবাগের মাসিমা অবাক হয়ে গালে হাত দিয়ে বলে ওঠেন, ও মা কি কাণ্ড, সেই কখন দুটো গল্প কথা কয়েছি, সেই নিয়ে এত বড় একটা গল্প লিখে ফেললি? এত কথা তোকে কে বলল? আমি গম্ভীরভাবে বললাম, গিরিবালার প্রেতাত্মা। মাসিমা মৃতকণ্ঠে বলে উঠলেন, দুগ্গা দুগ্গা, ওসব নিয়ে ঠাট্টা করতে নেই বাচ্চা। ঠাট্টা নয় গো মাসিমা, সত্যি। বিবি বেগমের শিবতলার ধারে গিরিবালার প্রেতাত্মা বসে বসে নিঃশ্বাস ফেলছিল। আমাদের আজকের গল্প বিবি বেগমের শিবতলা এখানেই সমাপ্ত হলো। নমস্কার।